ব্রেকিং 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 নিউজ। এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আসার একটি চিন্তা ভাবনা করেছেন এবং কি বাংলাদেশে আসবেন বলে কিন্তু পলায়া কখনো বাংলাদেশে ঢুকবে না। উনি সবসময় ওপেন চলাফেরা করে এবং কি ওপেনলি উনি বাংলাদেশে ঢুকবে এবং কি লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে অভ্যর্থনা দেবে। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান। একই সঙ্গে আওয়ামী লীগ চায় নির্বাচনে অংশ নিতে। আমাদের অনেকগুলো ভুল আছে, এখন আমাদের সময় এসেছে পজিটিভ রাজনীতি করার জন্য। আমাদেরকে পজিটিভ রাজনীতি করতে হবে, আমাদের যেই ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে দুর্নীতিমুক্ত রাজনীতি করতে হবে। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। ব্রেকিং 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 নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরও অনেক মামলা, দুর্নীতিসহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে, অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয় যে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া? যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এটা সরকার দেবেও। মনে রাখেন, শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে, ফাঁসি হতে পারে, জেল হতে পারে, যাবজ্জীবন হতে পারে, বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই। এটাতে আবার ডক্টর ইউনূস সরকারের জন্য নেগেটিভিটি আসবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন। এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব, গ্রেপ্তারও হব, দলীয় কর্মকাণ্ড চালাবো, কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে, অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে, তারা কিন্তু সামনে চলে আসবে। তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে। তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, এটা কি এই মাসেই ফিরছেন, না 6 মাস পরে, না নির্বাচনের আগে, সেটা কিন্তু সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে বলেননি। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের কি কি ভুল হয়েছে এবং সেইগুলো ভুলগুলো রেকটিফাই করে আমরা কিভাবে আমাদের নেত্রীকে আবার ওই দেশে প্রধানমন্ত্রী করতে পারি এবং দেশকে সেবা করার জন্য সুযোগ দিতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করি। আমাদের অনেকগুলো ভুল আছে। প্রথমত, আমরা যে ভুলগুলো করেছি, আমি মনে করি যে নুরুল হক নূর যখন কোটা নিয়ে আন্দোলন করে, তখন এই নুরুল হক নূরকে নিয়ে একটা গ্রুপিং রাজনীতি হয়।
সবকিছু খুলে বলা যাবে না, শুধু এইটুকু বললাম যে নুরুল হক নূরকে আমাদের লোকজন কেউ কেউ পেট্রোনাইজ করে আজকে ডাকসুর বিপি বানিয়েছে, নুরুল হক নূর বানিয়েছে, এবং তাকে জাতীয় নেতা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সো এই যে কাজটা করা হয়েছে, এটা ছিল আমাদের জন্য একটা মারাত্মক ভুল। এবং এই কারণে এখন যে সমন্বয়কারীরা তারা নুরুর কাছ থেকে ইন্সপায়ার হয়ে তারাও আন্দোলন করেছে যে নুরু যদি কোঠা বিরোধী আন্দোলন করে এই জায়গায় যাইতে পারে তাহলে আমরাও পারবো। এটা দৃষ্টান্ত, এটা প্রেসিডেন্ট স্থাপন হয়েছে, নজির স্থাপন হয়েছে। সো এই জায়গার মধ্যে আমি মনে করি যে নুরুল হক নূরকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া দরকার ছিল, কারণ সে ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়েছে, এটি প্রমাণিত। সো এখানে আমাদের একটি, আমি মনে করি যে আমাদের নুরুল হক নূরকে এই জায়গায় আসতে দেওয়া আমাদের জন্য অনেক বড় একটা ভুল ছিল আজকের এই আন্দোলনের জন্য। তারপরে দ্বিতীয় যে ভুলটি করেছি যে সেটি হচ্ছে যে কোঠার যেই আন্দোলনের যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা ইচ্ছা করলে একটা এক্সিকিউটিভ অর্ডারে সেটা বাতিল করে দেওয়া যেত। কিন্তু কাদের ভাইরা এই ভুলটা করেছে, কাদের ভাইরা আপার আশেপাশে যারা ছিলেন তারা এই ভুলটি করেছেন যে ওনাকে আপাকে ইচ্ছা করলে বাস্তব যে মাঠের চিত্র সেই মেসেজটা দেওয়া যেত, সেই মেসেজটা আপাকে দেওয়া হয় নাই, এটা একটা বিষয় ছিল। আর আরেকটা ভুল যেটি হয়েছে যে 4 তারিখে যখন সেনাবাহিনী নামানো হয় তখন যদি আপাকে প্রকৃত চিত্রটা কাদের ভাইয়েরা বা যারা ছিলেন তারা যদি আপাকে বাস্তব চিত্রটা যদি আবেগের বশবর্তী না হয় ভুল না বুঝে বাস্তব চিত্রটা তুলে ধরতেন, গণভবনের আশেপাশে যদি বলা হতো যে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আসেন 2-3 লাখ, সারা বাংলাদেশ থেকে গাজীপুর নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসেন, গণভবনের আশেপাশে যদি 10 লক্ষ লোক জোর করা হতো, আপা যদি নির্দেশ দিত তাহলে 10 লক্ষ 20 লক্ষ টাকার বিষয় না, তাহলে গণভবনের আশেপাশে যদি 10 লক্ষ লোক জোর করা হতো তাহলে আজকে এই যারা এই সিদ্ধান্তটি নিয়েছে গণভবনে ঢুকার মতো সেই পরিস্থিতিটা হয়তো হইতো না। আমি মনে করি আমার অবজারভেশন এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল, এই কাজটা করলে ভালো হতো। তারপরে যে আমাদের যেই আরো ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোর মধ্যে অন্যতম ভুলগুলো যেটি হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে, বিশেষ করে কর্মীদেরকে নেতারা, এমপিরা, মন্ত্রীরা এবং যারা দায়িত্বশীল পোস্টে ছিলেন এমনভাবে ব্যবহার করেছেন চাকর বাকরের মতো। চাকরের সাথেও এরকম ব্যবহার করা হয় না যে এরকম ভাবে কর্মীদের সাথে আমাদের নেতা কর্মীরা ব্যবহার করেছেন এবং এমপি মন্ত্রীরা ব্যবহার করেছেন। অবজ্ঞা, অবহেলা করতে করতে তাদেরকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে একটি ট্রেডিশন বাংলাদেশে হয়ে গেছে যে নেতারা, সে এমপি হবে, তার বউকে উপজেলা চেয়ারম্যান বানাবে, তার ছেলেকে পৌরসভার মেয়র বানাবে, সে সভাপতি হবে, তার ছেলেকে সহসভাপতি বানাবে। এই যে ফ্যামিলির মধ্যে থেকে খাম একটা চরিত্র, সব তাদেরই খাইতে হবে, সব তাদেরই লাগবে, আর যত নেতা কর্মী আছে সব রাস্তায় ঘুরবে, এই যে একটা মানুষ কর্মীদের প্রতি একটা নির্যাতন, অত্যাচার, এটা আমাদের জন্য কর্মীদের জন্য একটি চরম একটি অবস্থা ছিল। এই কাজটি করা কোনোভাবেই ঠিক হয়নি, যার জন্য কর্মীরা ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক ইচ্ছা করেও আন্দোলনে যায় নাই, যে ওরা করেছে, ওরা খাইছে, ওরা ওদেরকেই আন্দোলন করতে পারেন, এরকম একটা ভাব ছিল। তারপর সারা বাংলাদেশে যেটি হয়েছে যে কমিটি, আপনি এমন জেলার মধ্যে যান, দেখেন যে 15 বছর 20 বছর যাবত আওয়ামী লীগের কমিটি নাই, ছাত্রলীগের কমিটি নাই। ছাত্রলীগের এক জায়গায় দেখা গেছে সে কমিটি দিছে, সে মনে করেন যে বিয়ে করে তার বাচ্চা স্কুলে যায়, সে বাচ্চা এখন ছাত্রলীগ করে। সে দেখা গেছে যে ছাত্রলীগের দায়িত্বে থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে, বা সে এমপি হতে চায় ছাত্রলীগের দায়িত্ব অবস্থায়। বিকজ দীর্ঘদিন যাবত আপনারা কমিটি না দিতে আপনারা মানুষকে, নেতৃবৃন্দদেরকে, কর্মীদেরকে বঞ্চিত করেছেন, আর নতুন কোনো নেতৃত্ব হওয়ার কোনো সুযোগ সৃষ্টি করে দেন নাই। তো এইগুলো ছিল আর অন্যতম ভুল। তারপরে বাণিজ্যের কমিটি, বাণিজ্য তো একটা অনেক বড় বিষয়। আপনার সাথে সারাদিন যে রাজনীতি করেছে, রাজপথে থেকেছে, সাংগঠনিক দক্ষতা আছে, ক্ষমতা আছে, তাকে নেতা বানান নাই। চিত্রনায়ক জায়েদ খান, তাকে খুব ভালো করেই সবাই আপনারা চেনেন, মানে বাংলাদেশে বসবাস করবেন আর জায়েদ খানকে চিনবেন না, এটা তো আসলে হতে পারে না। তো জায়েদ খানের বিরুদ্ধে এবং আরো অনেক চিত্র জগতের অনেক নায়ক নায়িকারা রয়েছে যাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। তো অবশেষে জায়েদ খানের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, অর্থাৎ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। তো জায়েদ খানকে নিয়ে কি কথাগুলো বলেছে সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। তাই সবাইকে বলবো একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং তারপর আপনাদের মতামত জানাবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। তো সবাইকে বলবো ভাই নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন, কারণ এই পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত সকল প্রকার আপডেট নিউজ গুলো দেওয়ার চেষ্টা করি। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ঢাকাই ছবির অন্যতম আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদককে নিয়ে আলোচনার কমতি নেই। সিনেমার অভিনয়ের পাশাপাশি বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন এই জায়েদ খান। এদিকে আওয়ামী সরকারের পতনের পর বেশ কয়েকজন তারকার নামে মামলা হয়েছে, সেই তালিকায় রয়েছেন জায়েদ খানও।
9 বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ 50 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর আলোচনা সমালোচনাও হয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সম্প্রতি নিউ ইয়র্ক ভিত্তিক একটি গণমাধ্যমের ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামে অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুলের কাছে এক প্রশ্ন জানতে চাওয়া হয়, আগের আমলের মতো এবারও অদ্ভুত সব গায়েবী মামলা হচ্ছে কিনা। জবাবে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, সবার নাম নিয়ে তো বলা সম্ভব নয়, তবে এখন দুজনের নাম মনে আছে, সাকিব আল হাসান ও জায়েদ খান। ডক্টর আসিফ নজরুল বলেন, এখানে একটি বিষয় বুঝতে হবে, মামলা করার সবার নাগরিক অধিকার। সবই মামলা কিন্তু ব্যক্তিগতভাবে হয়েছে। এসব পুলিশ করলে তবে তা রাষ্ট্রীয় হতো। ওনাদের ক্ষেত্রে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে, গ্রেপ্তার হয়নি। এফআইআর মানে গ্রেপ্তার নয়। পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেপ্তার করবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। আসলে যারা মামলা করতে আসে এত প্রেশার থাকে তা বলার মতো নয়। মামলার অভিযোগে বলা হয়, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথ সভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরে 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর, 4টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই নাসির অফিসিয়াল পেজটি ফলো করে দিবেন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।